আমি স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা আমাকে একজন কনফার্ম করবেন স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। স্ক্রিন দেখা যাচ্ছে? কেউ একজন রিপ্লাই করুন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। নমস্কার। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। স্যার, বলছি এটা এক জায়গায় রেকর্ড হচ্ছে? রেকর্ডিং পেয়ে যাবেন। আচ্ছা স্যার, স্যার, না না, স্যার আমি একটু বাড়ি যাচ্ছি, তো যেতে একটু 10 মিনিট লাগছে, তো আমি মনোযোগ দিতে পারছি না। ঠিক আছে স্যার, ঠিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রেকর্ডিং পেয়ে যাবেন, চিন্তা নেই। তো সর্বপ্রথম যে আমরা বাস্তু কেন পড়ব, কেন বাস্তুকে জানবো, প্রয়োজনটা কি? এই যে বাস্তু একটা বিষয় আছে, আমরা সবাই জানি আগে থেকে যে হ্যাঁ বাস্তু একটা বিষয় আছে, যেখানে আমরা থাকি, যে বাড়িটায় আমরা থাকছি সেটাকে বাস্তু বলা হচ্ছে, এটা ছোট থেকে শুনে আসছি। কিন্তু একে জেনে আমার লাভটা কি হবে, কি কারণ বাস্তুকে জানার? বাস্তুকে জেনে আমি কি পাবো? আমি সুখ পাবো, আমি শান্তি পাবো, আমি গাড়ি বাড়ি পাবো, টাকা পয়সা পাবো, না জীবন উন্নতি করতে পারবো, কি পারবো? বাস্তু থেকে আমার প্রয়োজনটা কি? তো শাস্ত্র একটাই কথা বলে, যদি সুখের কথায় আসা যায়, আমরা অর্থ দিয়ে বস্তুকে কিনতে পারি, সুখ কিনতে পারি না, তাই না? যে কোনো বস্তুর একটা মূল্য থাকে, গাড়ি বাড়ি যে কোনো বস্তু, সবকিছুর একটা মূল্য থাকে। তো সমস্ত কিছু টাকা দিয়ে কেনা সম্ভব। তো সেই জন্যই শাস্ত্র একটি কথা বলছে, বস্তু বস্তু থেকে সুখ হয় না। সুখ যদি কিছু থেকে হওয়া সম্ভব হয়, তো সেটা বাস্তু থেকেই হয়। তাই বস্তু থেকে সুখ নয়, বাস্তু থেকে সুখ। তাই বাস্তু আমরা কেন জানবো না, এক কথায় বলতে গেলে বাস্তু আমরা সুখের জন্য জানবো, সুখে থাকার জন্য আমরা বাস্তুকে জানবো। এইবার আমরা ধীরে ধীরে যখনই ক্লাসের একটু ডিপে যাব, একটু গভীরে যাব, তখন বুঝতে পারবো যে সুখ শুধু কি সুখ, নাকি তার থেকেও বেশি কিছু এর মধ্যে নিহিত আছে। বাস্তুশাস্ত্র এমন একটি শাস্ত্র, এটি অত্যন্ত প্রাচীন একটি শাস্ত্র, যেটির মাধ্যম দিয়ে আমাদের পূর্বপুরুষরা, তারও আগের সমস্ত পিঢ়ি যারা ছিলেন, তারা এই একমাত্র বাস্তুশাস্ত্রের উপযোগ করেই, প্রয়োগ করেই কিন্তু একসময় ভারতবর্ষ বিশ্বগুরু স্থান লাভ করেছিল। এবং যখন সমগ্র বিশ্বের কাছে শিক্ষা ছিল না, খাদ্য ছিল না, বস্ত্র ছিল না, তখন ভারতই কিন্তু একমাত্র সম্পূর্ণ বিশ্বের মধ্যে সমৃদ্ধ ছিল। এবং সুশাসন ব্যবস্থা, সুশিক্ষা ব্যবস্থা ভারতেই ছিল। এবং ভারত কবে থেকে যে শিক্ষিত, কবে থেকে এত মান মর্যাদা, কবে থেকে এত সমৃদ্ধ, এটা কেউই বলতে পারবে না। কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে বলা সম্ভব তারা কবে থেকে শিখলো জিনিসগুলো। আর বাস্তুশাস্ত্র এর প্রথম যে বিষয়টি, বাস্তু আমরা হিন্দু সনাতন ধর্মের 4টি বেদের কথা জানি: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই 4 বেদের মধ্যে বাস্তুশাস্ত্র হলো অথর্ববেদের অংশ। তাই একে আমরা কখনোই অন্য নজরে দেখতে পারবো না যে এটা ইহুদ আবিষ্কার করেছে বা এর কোনো রচয়িতা আছে, এইগুলো আমরা বলতে পারবো না, কারণ বাস্তুশাস্ত্রটা বেদেরই একটি অংশ, স্থাপত্যবিদ্যার অংশ। তো বাস্তুশাস্ত্র প্রথম রচনা তো অবশ্যই কেউ না কেউ করেছে। তো প্রথম বাস্তুশাস্ত্র রচনা করেন দেবশিল্পী বিশ্বকর্মা, যার নাম আমরা প্রত্যেকেই জানি। দেবশিল্পী বিশ্বকর্মাই হলেন বাস্তুশাস্ত্রের রচয়িতা, এবং তার সঙ্গে অনেক মুনি ঋষিরা নানান ভাবে সাহায্য করেছেন। তো সবার নাম পাওয়া যায় না, বিশেষভাবে দেবশিল্পী বিশ্বকর্মার নামই পাওয়া যায়। তো এই যে বাস্তুশাস্ত্র, এর আদি কাহিনীটা কি, কিভাবে এর সৃষ্টি হলো? কারণ আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটি জিনিসের পিছনে কোনো না কোনো কারণ থাকে।
কারণ ছাড়া কিছুই ঘটে না, ঠিক এখানেও একই রকম জিনিস প্রযোজ্য। আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ বাস্তু শাস্ত্র। তিনটে ছবি আছে, বাস্তু পুরুষ, অ্যানসাইন্ট বাস্তু এবং মডার্ন বাস্তু। এই তিনটে জিনিসকে আমাদের সর্বপ্রথম জেনে নিতে হবে। এই যে বাস্তু পুরুষের ছবিটা আমরা একদম বাঁদিকে দেখতে পাচ্ছি যে একটা দেহ, একটা পুরুষের যেরকম দেহ হয় সেরকমই একটা দেহের ওপরে কিছু কিছু ছবি চক্র টাইপের কিছু কালার দেখা যাচ্ছে, তাই না? তো এই যে বাস্তু পুরুষ বলা হচ্ছে একটি ছেলেকে বা একটি পুরুষকে বাস্তু পুরুষ দেবতা বলা হচ্ছে, সর্বপ্রথম আমরা জানবো যে এর সৃষ্টি কি করে হলো, এর আবির আবির্ভাবটা কিভাবে হলো। এর পিছনে নানা রকম কাহিনী আছে, তো আমরা একটা কাহিনীকে ধরে নেব, কারণ আমরা জানি আমাদের সনাতন ধর্মে কাহিনী প্রচুর আছে। তো কাহিনী এমনই একটা জিনিস, যে কাহিনী থেকে আমাদের কি শিখতে হবে, আমরা কাহিনী থেকে সেই সমস্ত জিনিসগুলোকে শিখবো যেগুলো আমাদের জীবনে প্রয়োজন, যেখান থেকে আমরা শিক্ষা পাই। তখন আমরা পড়তাম ছোটবেলায়, গল্প থাকতো, পঞ্চতন্ত্রের গল্প হোক বা বিভিন্ন রকম গল্প, ঠাকুমার ঝুলি ইত্যাদি গল্প। তো একটা কাহিনী বলা হয়ে গেল, গল্প বলা হয়ে গেল, তো সেই গল্পের শেষে একটি করে নীতি কথা থাকতো, যেটা শেখার বিষয় ছিল সেই নীতি কথাটা। তো এখানেও ঠিক একই জিনিস প্রযোজ্য, যে আমি একটা এখন বাস্তু পুরুষের জন্ম কি করে হলো একটা কাহিনী শোনাবো, কিন্তু সেই কাহিনীর শেষেও কিছু নীতি কথা থাকবে যেগুলো আমাদের শেখার বিষয়। তো এই বাস্তু পুরুষের সৃষ্টির পিছনে যে কাহিনী রয়েছে সেটি হলো এই ঠিক এই রকম, যে বলা হয় একদম প্রাচীনকালে যখন সবেমাত্র পৃথিবীর সৃষ্টি হয়েছে, ঠিক সেই সময় যখন দেব আর অসুরের মধ্যে প্রায়শই যুদ্ধ লেগে থাকতো। তো সেই সময় যখন দেব আর অসুরের মধ্যে প্রায়শই যুদ্ধ লেগে থাকতো, এটা সেই সময়কার কাহিনী। অন্ধকাসুর বলে একটি অসুর ছিল, যার নাম অন্ধকাসুর। অন্ধকাসুর মহাদেবেরই পুত্র বলে তাকে বলা হয়। তো সে অসুর কেন বলে আমি সেই কাহিনীতে যাচ্ছি না। তো অন্ধকাসুর নামে একটি অসুর ছিল, এবং সেই অসুরটি সাধনা করে শক্তি বৃদ্ধি করে এমন শক্তি পেয়ে যায় যে সে স্বর্গরাজ্যকে দখল করার জন্য, নিজের আধিপত্য স্থাপন করার জন্য স্বর্গে আক্রমণ করে, এবং দেবরাজ ইন্দ্র সেই অন্ধকাসুরের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়। তো স্বর্গরাজ্য অন্ধকাসুর দখল করে নেয়, স্বর্গরাজ্য তখন অসুর সাম্রাজ্যে পরিণত হয়, এবং এইভাবে একে একে সে প্রায় সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের উপর বিশ্ব বিজয় করা, মানে ব্রহ্মাণ্ড বিজয় করার স্বপ্ন দেখতে শুরু করে। তো এমত অবস্থায় যদি সম্পূর্ণ ব্রহ্মাণ্ড অসুর রাজত্ব হয়ে যায়, তাহলে তো ধর্ম বলে কিছু বেঁচে থাকবে না। তো সেই জন্য অন্ধকাসুরকে বধ করার জন্য, তাকে থামানোর জন্য স্বয়ং মহাদেবকে যুদ্ধভূমিতে আসতে হয়েছিল। তো সেই এক যুদ্ধের কাহিনী, যখন অন্ধকাসুর এবং মহাদেবের মধ্যে প্রবল যুদ্ধ হচ্ছে, প্রচন্ড পরিমাণে ভীষণ যুদ্ধ হচ্ছে। সেই যুদ্ধে অন্ধকাসুর এবং মহাদেবের শরীর থেকে কিছু ঘর্মবিন্দু অর্থাৎ ঘাম মাটিতে পড়ে, আর সেই ঘাম থেকেই একটা বিশাল আকার দেহের সৃষ্টি হয়, বিশাল আকার দেহ। যখন এই বিশাল আকার দেহের সৃষ্টি হয়, সেই দেহকে দেখে যারা যারা যুদ্ধভূমিতে ছিল, দেবতা এবং দানব, দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায়, যে কার সৃষ্টি হলো রে বাবা, এত বিশাল। দেবতারা ভাবছে এই বোধহয় কোনো এক অসুরের সৃষ্টি হয়ে গেল, যে আমাদেরকে এক্ষুনি সমূলে ধ্বংস করে দেবে। আর অসুররা ভাবছে এই বোধহয় কোনো এক দেবতার সৃষ্টি হয়েছে, যে আমাদেরকে শেষ করে দেবে। এই নিয়ে দুজনের মধ্যে, অর্থাৎ দেবতা এবং দানবদের মধ্যে, উভয়ের মধ্যে একটা বিচলতার সৃষ্টি হলো, যে কেউই তো বুঝতে পারছে না এই কার সৃষ্টি হলো। কিন্তু এইদিকে যার সৃষ্টি হলো, এই একটা বিশাল আকৃতির দেহের সৃষ্টি যে হলো, এ সৃষ্টি হয়ে এত খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে যে ধারণার বাইরে। এ চোখের সামনে যাকে দেখতে পাচ্ছে, দেবতা হোক দানব হোক, যাকেই দেখতে পাচ্ছে তাকেই খেয়ে নিচ্ছে, গোটা গোটা চিবিয়ে খেয়ে নিচ্ছে। এই দেখে দেবতাও ভয় পাচ্ছে, দানবও ভয় পাচ্ছে। তো যখন দেখছে কাউকেই ছাড়ছে না, না দেবতাকে ছাড়ছে না দানবকে ছাড়ছে, তার মানে এই না তো দেবতা না তো দানব, কেউই নয়। এর পরিচয় জানতে গেলে আমাদেরকে এখান থেকে পালাতে হবে, পালিয়ে বাঁচতে হবে আগে, তারপর তো ব্যবস্থা করবো। তো এই বলে দেবতা এবং দানব দুজনেই পালাতে থাকে, ছুটতে থাকে।
তো যখন এরা ছুটতে থাকে তখন এই বিশাল আকৃতির দেহ এ তো খিদে পেয়েছে, খেতে হবে। এও ওদেরকে অনুসরণ করতে করতে পিছনে ছুটতে থাকে। তো ছুটতে ছুটতে ওরা পৌঁছায় ব্রহ্মলোকে গিয়ে পৌঁছে যায়। ব্রহ্মলোক। যখন ব্রহ্মলোকে গিয়ে পৌঁছে গেল তখন ব্রহ্মাকে দেখে অদ্ভুতভাবেই এই বিশাল আকৃতির দেহ সাষ্টাঙ্গে মাটিতে শুয়ে প্রণাম করতে লাগলো। জয়ী না এসে মাটিতে শুয়ে প্রণাম করতে আরম্ভ করেছে, ঠিক সেই সময়তেই দেবতা এবং দানব যারা উভয় ছিল দুজনেই এরা পিঠের উপরে উঠে বসলো। এই বিশাল আকৃতির দেহের পিঠের উপরে উঠে বসলো। পিঠের উপরে উঠে বসতেই ব্যাস এদের ভার এতটাই ছিল যে এই বিশাল আকৃতির দেহটা, যাকে বাস্তু পুরুষ নামে অভিহিত করছি আমরা, সে কিন্তু না উঠে দাঁড়াতে পারছে না, ওই অবস্থায় থেকে গেল। তখন দেবতারা ব্রহ্মাকে জিজ্ঞাসা করছে যে, হে ব্রহ্মদেব, এই যে একটা বিশাল আকৃতির দেহের সৃষ্টি হলো, এ তো পুরো সৃষ্টিকে ধ্বংস করে ফেলবে, সবাইকে খেয়ে নেবে, এত খিদে পেয়েছে। এ ব্যাপারটা কি যে এখানে তো সৃষ্টিতে তো কোনো কারণ ছাড়া কিছু ঘটে না, এরও যে সৃষ্টি হলো নিশ্চয়ই কোনো কারণ তো আছে। কি কারণ? আরে কে এরকম অদ্ভুত টাইপের এই জিনিসটা কে? তখন ব্রহ্মদেব বলছে যে এ আমারই মানস পুত্র। মানস পুত্র অর্থাৎ আমি মনে মনে কল্পনা করেছিলাম এরকম একটি পুত্রের, সেখান থেকে এর জন্ম। তো এ হচ্ছে আমারই মানস পুত্র। এর নাম হলো বাস্তু পুরুষ। বাস্তু পুরুষ নাম, আপনার মানস পুত্র, সব বুঝলাম, একদম ঠিক আছে। এর কাজটা কি? আমাদেরকেও আপনি সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের প্রত্যেকের একটা একটা দায়িত্ব রয়েছে, নিজস্ব কর্ম রয়েছে, কাজ আছে। এরও তো কোনো না কোনো একটা কাজ থাকবে। এর কাজটা কি? না, এর কাজটা হচ্ছে আজকের পর থেকে যখনই কোনো কিছু নির্মাণ করা হবে, সে বাড়ি নির্মাণ হোক, কারখানা হোক, ফ্যাক্টরি হোক, কোম্পানির যে কোনো জিনিস হোক, স্কুল, কলেজ, চিকিৎসালয়, যা কিছু মাটির ওপরে যা কিছু নির্মাণ করা হবে সবটাই হবে এর পিঠের ওপরে। যেরকম এই বাস্তুপুরুষ আমার মানস পুত্র, ঠিক তেমনি একে ভূমিপুত্র বলা হয়, কারণ ভূমি থেকেই এর জন্ম হয়েছে। অন্ধকারাসুর এবং মহাদেবের ঘাম তো মাটিতে পড়েছিল, তো মাটি থেকেই এর জন্ম, তাহলে একে ভূমিপুত্র বলা হবে। তাই যখনই কোনো কিছু নির্মাণ করা হবে তো এর শরীরের উপর দিয়েই নির্মাণ করা হবে। আজকে যে আমরা রাস্তা ব্যবহার করছি, রাস্তা, এই রাস্তাটা এখানে যাচ্ছে, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তাটাও কিন্তু এর শরীরের উপরে নির্মাণ করা, বাস্তু পুরুষের। শুধু বাড়িঘর তো হয় না, রাস্তাও হয়। যা কিছু, মন্দির বলুন, বৃক্ষরোপণ করি আমরা, জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় গাছ লাগাই, তো সেই বৃক্ষরোপণটাও কিন্তু সেই বাস্তু পুরুষের শরীরের ওপরেই হয়। আমরা ডাইরেক্ট মাটির মধ্যে কিছু করতে পারি না। যখনই ভাবছি যে মাটির মধ্যে কোনো কিছু করছি, আসলে তা নয়। মাটির মধ্যে আমরা কিছুই করতে পারি না, আমরা করছি আসলে বাস্তু পুরুষের শরীরের ওপরে। মাটির ওপরেই সে শুয়ে আছে, আর তার উপরেই আমরা যত নির্মাণ কার্য করে থাকি। তো এই হলো সিস্টেম। তো এবার বললো ঠিক আছে, তাহলে এর সৃষ্টি হয়েছে বুঝলাম, এর উপরে সমস্ত কিছু নির্মাণ করা হবে। তো এইবার বাস্তুপুরুষ বলছে যে হ্যাঁ ঠিক আছে পিতা, পরম পিতা, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, মনে মনে মানসপুত্র হিসেবে গ্রহণ করলেন, খুব ভালো কথা। তা আমার তো প্রচুর খিদা, আমার তো এত খিদা পেয়েছে যে আমি না খেয়ে থাকতে পারছি না। তা আমাকে তো সেরকম খাবার ব্যবস্থা করে দিতে হবে, আমি না খেলে বাঁচবো কি করে? তখন বলছে যে দেখো, তোমার যে খিদাটা হচ্ছে, এত যে খিদে পাচ্ছে তোমার, তো এই ক্ষুধাটা তোমার অপ্রাকৃতিক, এটা তো আনলিমিটেড, এত খিদে তো পূর্ণ করা যাবে না। তোমাকে যদি আমি আলগা ছেড়ে দিই, বাঁধন ছাড়া করে দিই, তুমি তো কোনো এক সময় গিয়ে গোটা পৃথিবীকে গিলে ফেলবে। তো তোমাকে এভাবে ছাড়তে দেওয়া যায় না। আর এই যেমন দেবতা এবং যারা তোমার পিঠের উপরে বসে আছে, এরা তোমার পিঠের উপরেই বসে থাকবে, এরা জীবনে কখনো তোমার পিঠ থেকে নামবে না। কারণ এরা নামবে তুমি উঠে দাঁড়িয়ে পড়বে, তুমি সৃষ্টিতে একদম হাহাকার মাচিয়ে দেবে তখন তোমার খিদের জন্য। তো তাহলে আমার খিদের ব্যবস্থা তো কিছু একটা করতে হবে। হ্যাঁ অবশ্যই, ব্যবস্থা একটা হবে। যেহেতু তোমার খিদেটা অপ্রাকৃতিক, যেটা আনলিমিটেড এক কথায়, তো তাকে লিমিটে নিয়ে আসতে হবে। কিরকম না, এই যেটা হলো তোমার ওপরেই সমস্ত কিছু নির্মাণ কার্য করা হবে, এটা ঠিক। তো প্রত্যেকটি নির্মাণ কার্যের একটা বিধান থাকে, একটা বিধি থাকে, একটা নিয়ম থাকে। আমরা যে নিয়মটা প্রস্তুত করছি এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম। তো যখন এই প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু নির্মাণ কেউ করবে, সে যাই নির্মাণ করুক, বাড়ি ঘর, হাসপাতাল, স্কুল, কলেজ, যা কিছু নির্মাণ,
যে ব্যক্তি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে করবে সেই ব্যক্তি বা সেই বাড়ির বসবাসকারী ব্যক্তিগণই হবে তোমার খাদ্য। তুমি তাদেরকে রোগে মারো, তাদেরকে ভোগে মারো, তাদেরকে অর্থনৈতিক দিক থেকে মারো, তাদেরকে সম্পর্কের দিক থেকে মারো, যত রকম সমস্যা দেওয়ার হয় তুমি দাও। কখন দেবে? যখন সে তার বাড়িটা, সে তার ঘর, সে তার হাসপাতাল, স্কুল, কলেজ, ব্যবসার ক্ষেত্র যা কিছু অপ্রাকৃতিক ভাবে নির্মাণ করেছে, অর্থাৎ প্রকৃতির নিয়ম মেনে সেটা নির্মাণ করেনি, অপ্রাকৃতিক ভাবে সেটা নির্মাণ করেছে, তখনই তুমি তাকে সমস্ত রকম সমস্যা দাও এবং তার কষ্ট, সেটাই হবে তোমার খাদ্য। আর এর মাধ্যম দিয়েই তোমার ক্ষুধা নিবৃত্তি হবে। তো এই হলো বাস্তুপুরুষের সৃষ্টির আদি কাহিনী। তো এখান থেকে আমরা যেটা শিক্ষাটা পাই সেটা কি, না বাস্তুপুরুষের শরীরের ওপরে দেবতা এবং দানব উভয়ই বিরাজমান। তাহলে যখনই আমরা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোনো কিছু নির্মাণ করব, তখন দানবীয় এনার্জি, দানবীয় শক্তিটা অ্যাক্টিভ হয়ে যাবে, যে আমাদের শেষ করে দেবে। আর যখন আমরা প্রাকৃতিক নিয়মে, অর্থাৎ বাস্তুশাস্ত্রের যে নিয়ম রয়েছে সেই নিয়মের মধ্যে গিয়ে কোনো কিছুর নির্মাণ কার্য করব, তখন বাস্তুপুরুষের শরীরে থাকা যে দেবতা রয়েছে সেই দৈব গুণ অ্যাক্টিভ হয়ে যাবে এবং বাড়ি তখন আর বাড়ি থাকবে না, বাড়ি তখন মন্দির রূপে পরিণত হয়ে যাবে। এই হলো এর নীতি কথা। আচ্ছা, তো এটা শিখলাম, আমরা জানলাম যে বাস্তুপুরুষের সৃষ্টি কি করে হয়েছিল, খুব শর্টে একটা কাহিনী। দ্বিতীয় হচ্ছে ছবিটা আমরা দেখতে পাচ্ছি অ্যানসাইন্ট বাস্তু, অর্থাৎ পৌরাণিক বাস্তু। এখান থেকে আমরা জানতে পারবো যে আজ থেকে প্রায় 100-200 বছর আগে যদি ফিরে যাই, তখনকার যে নির্মাণ পদ্ধতি, তখনকার বাড়িঘরগুলো কিভাবে নির্মাণ করা হতো। তখনকার নির্মাণ পদ্ধতি ছিল যে পুরোটা বাউন্ডারি আগে ঘিরে নেওয়া হোক, বাউন্ডারি ঘিরে নিয়ে বাড়ির যে নির্মাণ পদ্ধতিটা ছিল, ওই মাঝখানে উঠোন থাকতো, বাড়িতে মাঝখানটা উঠোন থাকতো এবং চারিদিক দিয়ে নির্মাণ করা হতো। মানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারিদিকে ঘর, বারান্দা ইত্যাদিতে ভরিয়ে নির্মাণ থাকতো, আর মাঝখানটা একদম ফাঁকা রেখে মাঝখানটা উঠোন থাকতো। এটা নির্মাণের সিস্টেম ছিল। এর মাধ্যম দিয়ে কি হতো না, ওই যে ফাঁকা উঠোনটা রাখা হতো, ফাঁকা জায়গা, ওখানে কোনো ছাদ বা টিন বা টালি কিছু থাকতো না, পুরো আকাশের সঙ্গে একদম কানেক্টেড থাকতো, ফাঁকা থাকতো। তো এর মাধ্যম দিয়ে বাড়িতে বসবাসকারী যে নেগেটিভ এনার্জি সেটা উপরে বেরিয়ে যেত এবং ওপর থেকে পজিটিভ এনার্জিতে এসে বাড়িঘরটুকু ভরে যেত। এবং বাথরুম, পায়খানা, টয়লেট ইত্যাদি সমস্ত থাকতো বাড়ি থেকে বাইরে, বাড়ির মধ্যে অ্যাটাচ থাকতো না। এখন যদি আমরা বাড়ির মধ্যে অ্যাটাচ কেন, বেডরুমের সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি, তখন এটা থাকতো না। বাড়ির মধ্যে যদি সব থেকে বড় বাস্তুদোষ কিছু থেকে থাকে তো সেটা বাথরুম, টয়লেট। ওর থেকে বড় বাস্তুদোষ কেউ তৈরি করে না। তো এই ছিল তখনকার নির্মাণ পদ্ধতি। তো তখনকার নির্মাণ পদ্ধতি দিয়ে তো বর্তমানে আমরা নির্মাণ করতে পারবো না, বর্তমানে নির্মাণ পদ্ধতি সম্পূর্ণ আলাদা। মানে আমাদেরও বর্তমান যে পদ্ধতি রয়েছে, নির্মাণ পদ্ধতি, সেই সিস্টেমে আমাদের চলতে গেলে আমাদের এখন কিভাবে আমরা চলবো সেটা আমাদের শিখতে হবে। তো সেই জন্য চলে আসতে হবে আমাদের মডার্ন বাস্তুতে। 3 নম্বর ছবিটা হচ্ছে মডার্ন বাস্তু। আজকের টপিক আমরা সেভাবেই কভার করব, যে মডার্ন বাস্তু আমরা নির্মাণ করব কিভাবে, কোন পদ্ধতিতে। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে পঞ্চতত্ত্বের বিষয়ে। বাস্তুশাস্ত্র পুরোটা কাজ করে কিন্তু পঞ্চতত্ত্ব অনুযায়ী। আমাদের যে এই যে শরীরে আমাদের আত্মা বসবাস করছে, বা আমাদের এই যে শরীর, যে কেউ দেখা যে কি দাদা কেমন আছেন, কি দিদি কেমন আছেন, তো আমরা কি বলি, না দাদা ভালো নেই, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, এই জ্বর, সর্দি, কাশি, গাঁড়ের ব্যথা, হাঁটুর ব্যথা লেগেই আছে। আমরা শরীরকে ডেফিনিশন দিই যে ভালো আছি কখন, যখন শরীর সুস্থ আছে, আবার খারাপ আছি কখন, যখন শরীর খারাপ আছে, তাই না? তো বাস্তবে একই রকম জিনিস, একই রকম পদ্ধতি তৈরি হয়। ঠিক আমাদের শরীর যেভাবে তৈরি এই পঞ্চতত্ত্ব দিয়ে, যখনই পঞ্চতত্ত্বের কোনো একটি তত্ত্ব ডিসব্যালেন্স হয়ে যায়, তখনই আমাদের শরীর খারাপ করে। তার আগে কিন্তু আমাদের শরীরে কোনো খারাপের সিমটম থাকে না, শরীর সম্পূর্ণ সুস্থ থাকে যতক্ষণ পঞ্চতত্ত্বের ব্যালেন্স থাকে। তো বাস্তুরও ঠিক একই রকম জিনিস। তো পঞ্চতত্ত্ব কি কি? জল, বায়ু, অগ্নি, পৃথিবী এবং আকাশ, এই হলো
বলা হয় সর্বপ্রথম জলের সৃষ্টি হয়েছে, জল থেকে বায়ুর সৃষ্টি, বায়ু থেকে আগুনের সৃষ্টি, আগুন থেকে পৃথিবী তত্ত্বের সৃষ্টি, আবার সেখান থেকে আকাশ তত্ত্বের সৃষ্টি। এই হলো চেন সিস্টেম, একটা সার্কুলেশন এভাবেই চলে আসছে। তো এই যে পঞ্চতত্ত্ব, এইবার আরেকটু ঢুকে ভিতরের দিকে ঢুকবো পঞ্চতত্ত্বের। বাস্তুকে জানতে গেলে আমাদের পঞ্চতত্ত্বকে জানতে হবে, পঞ্চতত্ত্বকে ছাড়া বাস্তুকে জানা সম্ভব হবে না। বাস্তু মেইনলি কাজ করে পঞ্চতত্ত্ব এবং 3 গুণের ওপরে। 3 গুণ কি কি? সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ। এই সত্ত্ব, রজ এবং তম, এই 3টে গুণ যদি একটি গাড়ির উদাহরণ দিয়ে দেখা যায়, কিরকম হবে না? একটি গাড়ি চালাতে গেলে আমাদের কি লাগে? আমাদের পিক আপ লাগে বা অ্যাক্সেলেটর লাগে, তারপরে লাগে ক্লাচ, তারপরে লাগে ব্রেক। তো এই 3টে গুণকে যদি একটি গাড়ির উদাহরণ দিয়ে বোঝা যায়, কিরকম না? গাড়ির অ্যাক্সেলারেটর বা পিক আপ কি করে না? গাড়িকে এগিয়ে যেতে সাহায্য করে, গাড়িকে চালিয়ে রাখে, তাকে থামতে দেয় না। এটা হলো রজগুণের প্রতীক। আবার যখন আমরা ক্লাচের ব্যবহার করি, ক্লাচ কি করে? ক্লাচ ব্যালেন্স করে, গাড়িকে না থামতে দিচ্ছে, না তো খুব স্পিডে নিয়ে যাচ্ছে, একটা মিডিয়াম পর্যায়ে গাড়িকে ব্যালেন্স করে দেয় ক্লাচ। আর অন্তিমে আসে ব্রেক। ব্রেক কি করে? ব্রেক গাড়িকে পুরো থামিয়ে দেয়, না তো এগোতে দেয়, না তো পিছোতে দেয়। এটা হলো তমগুণী। আর ক্লাচ হলো সত্যগুণী। আর এক্সেলারেটর যে আছে, যে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা হলো রজগুণী। রজগুণী থামতে জানে না, রজগুণী সবসময় এগিয়ে যায়। যে সমস্ত ব্যক্তি রজগুণের প্রভাব বেশি থাকে যার মধ্যে, বা রজগুণী ব্যক্তি আমরা যাদেরকে বলে থাকি, এদের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি থাকে। এরা সবসময় অর্থের দিকে ছুটতে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। এদের মধ্যে সবসময় কিছু করার তাগিদ থাকে এবং করেও। এদের সঙ্গে যখন কথা বলা হবে, এরা নিজের প্রফিট ছাড়া কিছু বোঝে না। যখনই কোনো কিছু কথাদের সঙ্গে হবে যে হ্যাঁ আমি শুনবো, আমি করব, আমার লাভটা কি হবে এখানে, এ হলো রজগুণের প্রতীক। আর সত্যগুণী যে রজগুণকে ব্যালেন্স করে, আবার তমগুণকেও ব্যালেন্স করে, যে এগিয়ে যায়। সত্যগুণীও থেমে থাকে না বটে, এগিয়ে যায়, কিন্তু কোন রকম প্রতিবন্ধকতা ছাড়া সে এগিয়ে যায়। আর অন্তিমে আসে তমগুণী ব্যক্তি, না তো নিজে এগোবে, না তো কাউকে এগোতে দেবে। এরা হচ্ছে সব জ্ঞানী, এরা সব জানতা। তমগুণী ব্যক্তিরা ঠিক এরকম মাইন্ডের হয়, এরা সব জানতা, সমস্ত কিছু এদের সামনে পরিষ্কার, এরা সমস্ত কিছু জানে। হ্যাঁ ঠিক আছে, আমাকে বোঝাতে এসো না, আমি সব জানি, ও আমার ব্যাপার নয়, ও কিচ্ছু হবে না, ওসব করে কোনো লাভ নেই, ওসব করে পড়াশোনা করে কিচ্ছু হবে না, ও সেই এই কাজই করতে হবে, ও আমাকে বুঝে লাভ নেই, আমি অনেক দেখেছি, অনেক পড়েছি, ওসব বেকার। যখনই এই ধরনের কথাবার্তা কারোর কাছ থেকে আমরা শুনবো, তখনই জেনে নিলাম যে হ্যাঁ এই ব্যক্তি তমগুণী প্রধান। এর মধ্যে নতুনত্ব কিছু নেই, এ না তো নিজে এগোবে, না তো আমাকে এগোতে দেবে। এই ছিল 3 গুণ। এই 3 গুণ নিয়ে আমরা পরবর্তীকালে আরো ব্যাখ্যা করব, আরো ডিপে যাব। বেসিক জানার জন্য এটুকু যথেষ্ট। তো এইবারে যে পঞ্চতত্ত্ব, যে ছবিটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখানে যে পঞ্চতত্ত্বের ছবিটা দেওয়া আছে, এই পঞ্চতত্ত্বের মধ্যেও না শত্রুতা আবার মিত্রতা রয়েছে। বাস্তুর মেন খেলা এখানে। আমরা যে 3 দিনের ক্লাসটা করব এখানে বা করছি, এর মধ্যে আমরা একটা জিনিস প্রধানত শিখবো, যেটা আমাদের মেন ফোকাস থাকবে। এর বিশেষত্ব এটাই যে কারোর বাস্তু সম্পর্কে না জেনে, তার ব্যক্তিগত সম্পর্কে না জেনে, তাকে না চিনে, তার সম্বন্ধে অধিক কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও, তাকে না দেখা সত্ত্বেও, শুধুমাত্র তার বর্তমান সমস্যা শুনে, তার এখন কি কি চলছে না চলছে, এবং পরিবর্তে তাকে কিছু কয়েকটা প্রশ্ন করে আমরা এক বাড়িতে বসে তার বাস্তব মধ্যে, তার বাড়ির মধ্যে কোথায় কি নির্মাণ হয়ে আছে এবং কোথায় দোষ তৈরি হয়ে আছে, এটা বলতে পারবো, এটা শিখতে, এটা শিখে বলতে পারবো আমরা। আমাদের ক্লাসের বিশেষত্ব এখানেই, আর সেটাকেই আমরা শেখার চেষ্টা করব। এটাকে বলা হয় রিভার্স টেকনিক। এই রিভার্স টেকনিকই আমরা শিখবো। এই রিভার্স টেকনিক জেনে বা শিখে অনেক ব্যক্তি আছে
যারা ভুল পথে অর্থ উপার্জন করছে এবং মানুষকে বোকা বানাচ্ছে। যেটা বোকা বানানোর কিছুই না, এটা একটা বিজ্ঞান, এটা একটা সায়েন্স। যদি এটাকে আমরা বিজ্ঞানের মতন করে পড়ি, তাহলে এখানে বোকা বানানোর বা অলৌকিক কোনো ব্যাপার নেই। যা আছে সবটা বাস্তবিক, সত্যি বলা সম্ভব। এটা কোন রকম তন্ত্রোক্ত ক্রিয়া বা পুজো পাঠ করে সিদ্ধ হ্যান ত্যান এরকম কিছু ব্যাপার না। এটা সম্পূর্ণভাবে একটা বৈজ্ঞানিক পদ্ধতি, যে বৈজ্ঞানিক পদ্ধতি আমরা শিখবো। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম, পঞ্চতত্ত্বের মধ্যেও কিছু শত্রুতা মিত্রতা রয়েছে। কেন রয়েছে? ঠিক যেরকম একটা বাড়িতে যদি আমরা 5 জন 7 জন সদস্য থাকি, সেই 5 জন 7 জন সদস্যের মধ্যেও কিন্তু কিছুটা শত্রুতা মিত্রতার ভাব থাকে, তাই না? ঠিক তেমনি বাসনপত্র এক জায়গায় রাখলে বাড়ির তখন গিন্নিরা বলতো যে এক জায়গায় বাসনপত্র থাকলে তো ঠোকাঠুকি লাগবেই। ঠিক একই রকম জিনিস এই পঞ্চতত্ত্ব তো পৃথিবীর মধ্যেই আছে, আমাদের বাড়ির মধ্যেই আছে, একসঙ্গেই রয়েছে। তো এদের মধ্যেও না খানিক ঠোকাঠুকির ব্যাপার রয়েছে। কিরকম? ঠিক যেমন এই পঞ্চতত্ত্বের মধ্যে যে পঞ্চতত্ত্ব আমরা জানলাম আজকে, যেটা জানতাম, জল, বায়ু, অগ্নি, পৃথিবী এবং আকাশ, এই পঞ্চতত্ত্ব। এদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর, ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্করতম শত্রুতা যদি কারোর থেকে থাকে, সেটা হলো জল এবং আগুনের শত্রুতা। এই জল এবং আগুনের শত্রুতা সব থেকে ভয়ঙ্কর রূপে হয়ে থাকে। কিরকম? না, আগুন যেখানে জ্বলবে, যদি আমি সেখানে জল ঢালি, আগুন তো নিভবেই। আগুনকে জলের জায়গাতে জ্বালানো সম্ভব নয়, তাই না? তো এই জন্য জল এবং আগুনের শত্রুতাকে প্রধান এবং ভয়ঙ্করতম শত্রুতার আখ্যা দেওয়া হয়েছে। ঠিক তেমনি জল থেকেও আর কার শত্রুতা, আগুন থেকে কার শত্রুতা রয়েছে? এই জল আর আগুনের শত্রুতা প্রবল রূপে রয়েছে, আমরা বুঝে গেলাম। আবার আগুন থেকে শত্রুতা রয়েছে মেটাল। এখানে মেটাল যে জায়গাটা দেওয়া হয়েছে, এই মেটাল শব্দের অর্থ হচ্ছে এখানে আকাশ তত্ত্বকে বোঝানো হয়েছে। এর কারণ হচ্ছে মেটাল মানে ধাতু, এখানে ঘন্টার ছবি দেওয়া হয়েছে। মেটাল মানে হচ্ছে ধাতু, আর ঘন্টার ছবি দেওয়া হয়েছে এই কারণেই, কারণ ঘন্টা থেকে শব্দ নির্গত হয়। সেই শব্দ, যে শব্দকে আমরা ব্রহ্ম বলি, বা শব্দই হচ্ছে আকাশের স্বরূপ। তো সেই জন্য এখানে ঘন্টার ছবি দেওয়া হয়েছে। এবং পৃথিবীর পর দেওয়া হয়েছে, কেননা পৃথিবীর নিচ থেকে আমরা ধাতুকে খুঁজে পাই, আমরা মেটালকে পাই। মাটির নিচে তো পাওয়া যায় লোহা লক্কর, সোনা দানা হ্যান ত্যান ধাতু ইত্যাদি, সমস্ত মাটির নিচে তৈরি হয়। তো সেই জন্য মাটির পরেই দেওয়া হয়েছে। সর্বপ্রথম উপরে আগুনের ছবি দেওয়া হয়েছে, তারপর পৃথিবী। ঠিক একই রকম সার্কুলার সিস্টেম যেটা বলেছিলাম। দেখুন, আমি জলকে ধরি, যদি এখানে জল রয়েছে নিচে, এই জল থেকে সৃষ্টি হলো কার? বায়ুর সৃষ্টি হলো। এই বায়ু থেকে আগুনের সৃষ্টি হলো, আগুন থেকে পৃথিবী, পৃথিবী থেকে মেটাল, মেটাল থেকে আবার জল। এই সার্কুলেশন সিস্টেম। এইবার যদি পঞ্চতত্ত্বের সৃষ্টির কাহিনীতে একটু ছোট্ট করে ঢোকা যায়, কিরকম হয়? যখন সৃষ্টিতে কিছু ছিল না, তখন জল ছিল। কারণ আমরা এমনিতে বিজ্ঞানে পড়তে পাই যে 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই না? তো 3 ভাগ তো জলের স্থান হয়েই গেল, তাহলে জল আদি পঞ্চতত্ত্বের মধ্যে। তো সেই জল থেকে বায়ু সৃষ্টি। এটা যদি একটুখানি সায়েন্সের দিক থেকে বোঝা সম্ভব হয়, কিরকম হবে? জল থেকে বায়ু কিভাবে? এখানে গাছের ছবি দেওয়া আছে। আমরা তো মেনলি বায়ু বা অক্সিজেন গাছ থেকে পাই, গাছ ছাড়া তো সম্ভব নয়। তো এই জল যতক্ষণ না গাছের গোড়ায় গিয়ে পড়ছে, ততক্ষণ গাছের বাঁচা সম্ভব নয়, গাছের বৃদ্ধি সম্ভব নয়, তাই না? জলে হচ্ছে গাছের একমাত্র খাদ্য উপাদান। সূর্যের আলো থেকে কিছুটা নেয় বটে, কিন্তু জলটা প্রধান উপাদান, জল তো দিতে হবেই। তো সেই জল থেকেই কিন্তু গাছের সৃষ্টি, আর সেই গাছ থেকে অক্সিজেন পাচ্ছি, বায়ু পাচ্ছি আমরা। তো সেই জন্য বলা হলো জল থেকে বায়ু সৃষ্টি। আর সেই গাছ যখন বড় হয়ে গেল, ফুলে একদম ফেপে উঠলো, তারপর সেই গাছের আবার মৃত্যু হয়, গাছ মারাও তো যায়, শুকনো হয়ে যায় গাছ।
তো সেই শুকনো গাছের ডালপালা দিয়ে কিন্তু আমরা জ্বালানি প্রস্তুত করি, সেখান থেকেই আমরা আগুন জ্বালাই। সেই গাছ থেকেই আগুন জ্বালাচ্ছি আমরা, গাছ মারা যাওয়ার পর, শুষ্ক হয়ে যাওয়ার পরে। তো সেই জন্য বলা হলো বায়ু থেকেই আগুনের সৃষ্টি। আবার অপরপক্ষে বায়ু ছাড়া, অক্সিজেন ছাড়া কিন্তু আগুনকে জ্বালানো সম্ভব নয়। তো সেই জন্য বায়ু থেকে আগুনের সৃষ্টি হলো। সেই যখন আগুনটা পুড়ে গেল, তখন গাছপালা সব পুড়ে গেল না? আগুনটা জ্বলে যখন শেষ হয়ে গেল, কি থাকলো পুড়ে? ছাই পড়ে থাকলো। সেই ছাই সময়ের কালের পর্যায়ক্রমে মাটিতেই রূপান্তরিত হয়ে যায়। তাহলে সেই জন্যই বলা হলো আগুন থেকেই মাটির সৃষ্টি হয়, কারণ ছাই মানে এক প্রকার মাটি সেটা। আবার সেই মাটির নিচেই কিন্তু সোনা দানা, রূপো, লোহা লক্ষ ইত্যাদি ধাতুর সৃষ্টি হয়। আর সেই ধাতু থেকেই শব্দের সৃষ্টি হয়, সেখান থেকেই আবার আকাশ তত্ত্বের সৃষ্টি হয়। আবার সেই আকাশ থেকেই বৃষ্টি হয়, সেখান থেকে জলের সৃষ্টি হয়। এই হলো পঞ্চতত্ত্বের টোটাল সার্কুলেশন সিস্টেম। এইভাবে এদের সৃষ্টি হচ্ছে, এরা ধ্বংস হচ্ছে, এভাবেই কিন্তু এরা প্রতিনিয়ত কাজ করে চলছে। তো আর একটা জিনিস বলে রাখি, যে আমাদের এই যে বাস্তুশাস্ত্র, এই বাস্তুশাস্ত্রটা বৈদিকভাবে আমরা ভারতবর্ষে বলছি বাস্তুশাস্ত্র, কিন্তু চীনে এটাকে চেনা যায় ফ্যাংসুই নামে। চীন হোক, জাপান হোক, যে কোনো কান্ট্রি, যে কোনো দেশে এটাকে ফ্যাংসুই নামে লোক জানে। বর্তমানে ভারতেও কিন্তু আমাদের এই ফ্যাংসুই নামটা খুব প্রচলন করেছে। আমাদের ফ্যাংসুই নাকি প্রচন্ড পরিমাণে কাজ করছে, যা বলে একদম অ্যাকিউরেট বলে। ফ্যাংসুই এর যে প্রতিকারগুলো আছে, সেই সমস্ত প্রতিকার বাড়িতে রাখলে প্রচন্ড উপকারী, প্রচন্ড উন্নতি হয়, খুব ভালো কথা। কিন্তু আমাদের জানতে হবে, এই যে ফ্যাংসুই যেটাকে ওরা নাম দিয়েছে, এটা আসলো কোথা থেকে? এটা তো এই বাস্তুশাস্ত্রেরই অঙ্গ। এই বৈদিক বাস্তুশাস্ত্রের কাছ থেকে ফ্যাংসুই যেটাকে বলছে, ওরা পেয়েছে ট্রেডার মাত্র কিছু পার্সেন্টই পেয়েছে, বাকিটা এখনো আমাদের কাছেই আছে। আমরা চাইলেই সবটা পরিবর্তন করতে পারি। তাই আমাদের কাছ থেকে সামান্যতম নিয়ে ওরা ফ্যাংসুই নাম দিয়ে আজকে বিশ্ববিখ্যাত হয়ে গেছে। আর আমাদের কাছে পুরো শাস্ত্রটা থাকা সত্ত্বেও আমরা কিছুই করে উঠতে পারছি না। এটা একান্তই আমাদের দুর্ভাগ্য। তো বেশি ফ্যাংশুইয়ের দিকে না গিয়ে আমরা বৈদিক আদি যে বাস্তুশাস্ত্র, তার দিকে মনোযোগ যদি দিই, এখানে আরো আরো অনেক অনেক কিছু রয়েছে, বহু কিছু রয়েছে এখানে। তো যাই হোক, এটা ছিল পঞ্চতত্ত্বের সৃষ্টির কাহিনী। আর এইভাবে জল এবং আগুনের শত্রুতা। ঠিক আগুন থেকে একটি মেটালে গিয়ে তীর মারছে, মানে লোহা যতই কঠিন হোক, যতই মজবুত হোক, আগুন যদি জ্বলে, লোহাকে গলতেই হবে। আবার সেই ধাতু থেকেই একটা তীর গিয়ে মারছে গাছে। কেন না? সেই মেটাল থেকে, সেই ধাতু দিয়ে আমরা বিভিন্ন অস্ত্র শস্ত্র নির্মাণ করছি, কাস্তে, কুরুল, কাঠারি, শাবল ইত্যাদি। আর সেগুলো দিয়ে আমরা গাছ কেটে ফেলছি, যার জন্য মেটালেরও শত্রু হয়ে গেল এক প্রকার, আকাশ তত্ত্বেরও শত্রু হয়ে গেল এক প্রকার বায়ু তত্ত্ব। তারপর বায়ু তত্ত্ব থেকে একটা তীর গিয়ে পৃথিবী তত্ত্বকে মারছে। কেন মারছে? কারণ বায়ু তত্ত্বের স্বাভাবিক প্রবাহে পৃথিবী তত্ত্বই একমাত্র বাধা সৃষ্টি করে। ব্যাপারটা কিরকম না, যখন এই যে কোনো একটা বড় বড় সুপার সাইক্লোনের সৃষ্টি হচ্ছে, কদিন আগেই বেশ কিছু বছর আগে আমফান এসেছিল, তাই না? আবার কদিন আগে রুবেল ঘুরে গেল, আবার নানা রকম আয়লা লায়লা কত রকম ঝড়, বিরাট বিরাট ব্যাপার। তো এরা তো বায়ু এক প্রকার, তাই না? এক প্রকার কেন, বায়ুই এরা। দ্রুত গতিবেগে আসছে বলে আমরা এখানে বলছি ঝড়, বিভিন্ন নাম দিয়ে দিচ্ছি, এই সেই হ্যান ত্যান। তো এই যে ঝড় যখন বইছে, আমরা কি বলছি? 120 কিলোমিটার গতিবেগে আসছে, 135 কিলোমিটার গতিবেগে আসছে, 100 কিলোমিটার গতিবেগে আসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই যে গতিবেগে সে তো আসছে, কিন্তু যখনই সে উপকূল এলাকায় আসছে, তখন তার গতি কমে কেন যাচ্ছে? এর কারণ, সে বিভিন্ন জায়গায় ধাক্কা খেতে খেতে আসছে। বিভিন্ন গাছপালায়, পাহাড় পর্বত, ঘর বাড়ি, বিভিন্ন জায়গায় ধাক্কা খেতে খেতে আসার কারণে তার গতিটা কমে যাচ্ছে। তো কার সঙ্গে ধাক্কা খাচ্ছে? না গাছপালা, পাহাড় পর্বত ইত্যাদি। তো এই সমস্ত জিনিসগুলোই কিন্তু পৃথিবী তত্ত্বের মধ্যে পড়ে। তো এই কারণেই বাড়ির দেওয়ালটাও কিন্তু পৃথিবী তত্ত্বের মধ্যে পড়ে। যা কিছু মজবুত, শক্ত এবং আমরা স্পর্শ করতে পারি, আমরা দেখতে পাই, সেই সমস্ত কিছুই কিন্তু পৃথিবী তত্ত্বের আন্ডারে পড়ে। এই জন্যেই বায়ুর স্বাভাবিক প্রবাহে বাধা দেয় বলেই
পৃথিবী তত্ত্বকেও বায়ুতত্ত্বের শত্রু মনে করা হয়। তো এই ছিল পঞ্চতত্ত্বের মধ্যে শত্রুতা। তো একই রকম জিনিস পরের ছবিটাতে আমরা একই জিনিস দেখতে পাবো, কে কাকে তৈরি করছে, কে কাকে ধ্বংস করছে। একই জিনিস, সাইকেল অফ ডিস্ট্রয়ার। এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একদম মেইন টপিকে ঢুকে যাই, সিলেকশন অফ দ্য প্লট। আমরা ল্যান্ড সিলেকশন করব কি করে, প্লটের সিলেকশন করব কি করে। হয়তো কোনো একটি জমি আমাকে কিনতে হবে, আমি বাড়ি ঘর তো তৈরি করব, নির্মাণ করব, আমি জায়গা কিনবো, আমি জায়গা কিনে বাড়ি তৈরি করব। তো সেই জায়গাটা যে আমি কিনবো, জায়গার শেপটা কিরকম হওয়া উচিত, আমি কিরকম জায়গা নেব, তখনই প্রশ্ন চলে আসে। তো সব থেকে উত্তম প্লট হচ্ছে একদম বর্গক্ষেত্র, স্কোয়ার। এর থেকে উত্তম প্লট হয় না। আমার স্কোয়ার প্লট হয়ে যাক বা আয়তক্ষেত্র টাইপের প্লট হয়ে যাক, তাহলে খুব উত্তম হয়, খুব ভালো হয়। এর থেকে উত্তম প্লট আর হয় না। কিন্তু সব থেকে ক্ষতিকারক প্লট হচ্ছে নিচের প্লটটা। নিচে যে ছবি দেখতে পাচ্ছি একদম ট্রেনের কামরার মতন বিরাট লম্বা, উত্তর দিকটা উঁচু হয়ে আছে, দক্ষিণ দিকটা নিচু হয়ে আছে, উত্তর দিকটা সরু মতন, দক্ষিণ দিকটা চওড়া মতন। এই রকম প্লট শুধুমাত্র কেনা মাত্রই বা মালিকানা আসা মাত্রই বহু রকম সমস্যার সম্মুখীন হতে হয়। বিভিন্ন রকম বাড়ির মধ্যে অশান্তি তৈরি হয়ে যাওয়া, শারীরিক অসুস্থতা, ব্যাংকিং প্রবলেম, লোনের প্রবলেম, অর্থনৈতিক সমস্যা। মানে এমন কোনো সমস্যা নেই যেটা হয় না এইরকম প্লটের জন্য। সমস্যা জীবনে আসতেই থাকে, লেগেই থাকে। তাই এইরকম প্লট নেওয়া থেকে বাঁচা উচিত, কখনোই এরকম প্লট নেওয়া উচিত নয়। একদম ট্রেনের কামরার মতন লম্বা প্লট। প্লট সবসময় হতে হবে স্কোয়ার, যার চারটে কোণই সমান। যদি নাও হয়, যদি আয়তক্ষেত্রও হয়, তবুও ভালো, অতি উত্তম হয় যদি আয়তক্ষেত্র এবং একদম বর্গক্ষেত্র প্লট হয়। কিন্তু এরকম ট্রেনের কামরার মতন লম্বা, বিরাট লম্বা প্লট কখনোই আমরা পারচেস করবো না, আর কাউকে উপদেশও দেবো না বা নিতেও বলবো না, কারণ এগুলো ক্ষতিকারক প্লট। জীবনে নানা রকম প্রবলেম নিয়ে আসে, নানা রকম সমস্যা তৈরি করে এই একটা প্লট। তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দিকের বিষয়ে, যে দিক নিয়ে আমাদের সমস্ত কিছু কাজ কারবার। এখানে আমরা চারটে দিক দেখতে পাচ্ছি, উত্তর, পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। এই যে চারটে দিক আমরা দেখতে পাচ্ছি, এই চারটে দিক একে অপরের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। এইখানে একটু ম্যাথ ক্যালকুলেশন রয়েছে। যারা ম্যাথে একটু কমজোর, অঙ্কে কমজোর, কোনো চিন্তা ভাবনা করার কোনো বিষয় নেই। এখান থেকে আমরা সব বুঝতে পারবো, সব বিষয় আছে, এমন কিছু কঠিন বিষয় এখানে নেই। তো দেখতে পাচ্ছি উত্তর দিক থেকে পূর্ব দিকের যে ডিস্টেন্স, যে দূরত্ব, সেটা কত, 90 ডিগ্রি। আবার পূর্ব দিক থেকে দক্ষিণ দিকের যে ডিস্টেন্স রয়েছে, যে দূরত্ব রয়েছে, সেটাও পাচ্ছি 90 ডিগ্রি। আবার দক্ষিণ থেকে পশ্চিম দিকের যে দূরত্ব, সেটাও 90 ডিগ্রি। আবার একই রকম ভাবে পশ্চিম থেকে উত্তর দিকের যে ডিস্টেন্স, সেটাও 90 ডিগ্রি। তো এই ছিল টোটাল 90 ডিগ্রি সার্কুলেশন। কেমন? তো এই চারটে দিক সম্বন্ধে আমরা সবাই জানি। বাস্তু কিন্তু এই চারটে দিকেই শেষ নয়, আরো আছে। পাঁচু গোপাল বাবুকে মিউট করবেন, আপনি আনমিউট হয়ে গেছেন। পাঁচু গোপাল বাবু আপনি মিউট করবেন, আনমিউট হয়ে গেছেন। হ্যাঁ, তো কি বলছিলাম, বাস্তু আমাদের এই চারটে দিকেই সীমাবদ্ধ নয়, আরো আমাদের দিক আছে। তো এইবার দেখতে পাচ্ছি এখানে যে যে চারটে দিক তো আমরা দেখলাম, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই কয়েকটা দিক আবার কোথা থেকে অ্যাড হয়ে গেল এর সঙ্গে। যদি ভালো করে খেয়াল করে দেখি, একদম ওপর দিকে নর্থ রয়েছে, উত্তরের সাইড,
তারপরে পূর্ব, তারপরে দক্ষিণ, তারপরে পশ্চিম, এটা পড়েছিলাম আগেরটাতে। এখানে দেখছি ওই দুজনের মাঝখান দিয়ে একটা করে কোণ বেরিয়ে গেছে। যেরকম দেখতে পাচ্ছি উত্তর এবং পূর্বের মাঝখান দিয়ে একটা কোণ বেরিয়ে গেল, যেটাকে ঈশান কোণ বলা হয়, নর্থ ইস্ট। আবার পূর্ব দক্ষিণের মাঝখান দিয়ে একটা কোণ বেরিয়ে গেল, যেটাকে সাউথ ইস্ট অগ্নিকোণ বলা হয়। ঠিক একই রকম ভাবে দক্ষিণ পশ্চিমের মাঝখান দিয়ে একটা কোণ বেরিয়ে গেল, সেটাকে সাউথ ওয়েস্ট নৈঋত কোণ বলা হয়। আবার পশ্চিম উত্তরের মাঝখান দিয়ে একটা কোণ বেরিয়ে গেল, সেটাকে বলছে নর্থ ওয়েস্ট মানে বায়ু কোণ। এবার এরা কিভাবে কত নম্বর অ্যাঙ্গেল দিয়ে বা কত ডিগ্রি দিয়ে বেরোলো, না উত্তর থেকে পূর্বের ডিস্টেন্স কত ছিল, 90 ডিগ্রি। সেই 90 ডিগ্রিকে এরা মাঝখান দিয়ে ভেঙে বেরিয়ে গেল। উত্তর আর পূর্বের মাঝখান দিয়ে ঈশান কোণ বেরোলো, তাহলে ঈশান কোণ 90 ডিগ্রিকে ভাঙলো, কত হবে, 45 ডিগ্রি। কারণ 45 প্লাস 45 90 ডিগ্রি হয়। তাহলে 90 ডিগ্রিকে এখানে 50% করে ঈশান কোণকে দেওয়া হলো। ঠিক একই রকম ভাবে প্রত্যেক দিকের সঙ্গে একই ঘটনা। পূর্ব দিক থেকে দক্ষিণ দিকের ডিস্টেন্সও ঠিক একই রকম ছিল, 90 ডিগ্রি ছিল, তাকেও ভেঙে দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বের করে দেওয়া হলো। এই হলো টোটাল 8টা দিক। বেশিরভাগ বাস্তুশাস্ত্রী বা যারা বাস্তু করেন, তারা এই 8টা দিক নিয়ে কাজ চালিয়ে দেন। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি নৈঋত বায়ু, ব্যাস 8টা দিক হয়ে গেছে। আপনার এখানে এটা বসবে, ওখানে সেটা বসবে। আপনার দক্ষিণ দিকে দরজা, দক্ষিণ আমাদের শাস্ত্রে আছে দক্ষিণমুখী ঘর রাজা, পূর্ব দ্বারী তার প্রজা। যেটা ভুল তো নয়, কথাটা ঠিক কথাই, কিন্তু তার ব্যাখ্যাটা আমরা ভুলভাবে নিয়েছি। যেভাবে আমরা এখন বর্তমানে নির্মাণ করি, দক্ষিণ দিকে মুখ করে দিলাম ঘরের, দক্ষিণে দরজা বানিয়ে দিলাম, অত্যন্ত ক্ষতিকারক হয় সেটা। সেটা আমরা পরবর্তীকালে ধীরে ধীরে জানবো। তো এই 8টা দিকেই কিন্তু আসলে বাস্তুশাস্ত্রের শেষ নয়। বাস্তুশাস্ত্র না তো 4টে দিক নিয়ে চলে, না 8টা দিক নিয়ে চলে, না তো 10 দিক যে পড়েছি আমরা ছোটবেলায় একে চন্দ্র দুয়ের পক্ষে, সেই 10টা দিক নিয়ে চলে। বাস্তুশাস্ত্র চলে টোটাল 16টা দিক নিয়ে। এটাই হলো মজার বিষয়। এই যে ছবিটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে, এই ছবিটার মধ্যে আমরা টোটাল 16টা দিক দেখতে পাবো। ছবিটা কি স্ক্রিনে দেখতে পাচ্ছি স্পষ্ট তো? আমাকে কেউ একজন রিপ্লাই করুন। স্ক্রিনে আমরা 16 দিকের ছবি দেখতে পাচ্ছি তো? সৌমিত্র বাবু, আপনারা কেউ কিছু বলছেন না, আমি বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না। দেবব্রত বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? দেবব্রত বাবু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার কথা কি পৌঁছাচ্ছে না আপনাদের কাছে? বিশ্বপ্রিয়া, অরিন্দম,
কি বলছে দেখো? কি করছে না? কে বললো ওটা? ছবিটা কিরকম আছে দেখি? ছবিটা কিরকম আছে? তোমার কি ওয়াইফাই চলছে? নিয়ে যাবেন।